যাইছি বলি। আচ্ছা, এই বাইরের আওয়াজগুলো আসবে না তো? না না না, হ্যাঁ মানে তো সেক্ষেত্রে ও ক্যামেরা দিকে অন হয়ে গেছে, একটু আওয়াজ আছে কিন্তু বড্ড বেশি। আমার তো ইন্ট্রো কিছু নেই, মানে এই আমাদের সঙ্গে বসে রয়েছে অমৃতা, এইসব আমরা বলি না তো, কারণ মুখ দেখলে সবাই চেনে, হ্যাঁ তলায় তো যাবেই নামটা। প্রথম প্রশ্ন নয়, তোমার সঙ্গে তো আলাপ সেরকম নেই, কেমন আছো? ভালো আছি। ভালো আছো তো? ভালো আছি, কারণ আমি ভালো নেই, মানে আমার গলার অবস্থা খুব খারাপ। ঠিক হয়ে যাবে। হ্যাঁ মানে সেটা নিয়ে আজকে আমি বসেছি অনেকদিন পর, রিকোয়েস্টেই বলবো, আমি চেয়েছিলাম অন্য কেউ বসুক, কিন্তু ওয়েলকি আমায় বসতে দেয়, মানে বলেছে না তোমায় বসতে হবে। যাই হোক, হোয়াট এভার। আমার যেটা মানে তোমার কাছে না মানে বড় বিষয় যে তোমার শুরুটা খুব ইন্টারেস্টিং, মানে অভিনয়ের শুরুটা বুদ্ধদেব বাবু, মানে এই যে বিষয়টা, নামটা শুনলে তো কিরকম লাগে আমার, রিচ করতে পারিনি এদের এক্সপিরিয়েন্সটা কীরকম বলো? মানে আমি জানি এই প্রশ্ন আগে সবাই করেছে, এর সঙ্গে কীরকমভাবে কাজ করলে, আমি বলছি ডিফারেন্সটা কি? তারপরে তো অনেক কাজ করেছো, বুদ্ধদেব বাবু আর অন্যদের মধ্যে তফাৎ কি পেলে? দেখো, তুমি যেরকম বললে না যে নামটা শুনলে কিরকম একটা হয়, এটা তো আমারও, এবং এত এত কাজ দেখেছি, মানে উনি নিজেই একটা ইনস্টিটিউশন, এবং আমরা পরবর্তীকালে দেখেছি আমাদের কন্টেম্পোরারি বা আমাদের একটু সিনিয়র অনেক ফিল্ম মেকার বলেন যে এই ছবিটা না বুদ্ধদেব বাবুর মতো করে ভেবেছি বা বুদ্ধদেব বাবুর মতো করে শুট করার চেষ্টা করেছি, মানে সেটা বলেনি তারা, মানে অন রেকর্ড। কারণ বুদ্ধদেব বাবুর দেয়ার ইজ এ স্টাইল যেটা এস্টাবলিশড হয়ে আছে, যে এটা ওনার ঘরানা, তো সুতরাং সেটার আমরা সবাই গুণমুগ্ধ। এবার সেই মানুষটার সঙ্গে শ্যুট করছি যখন, তখন আমি পড়াশোনা করছি, আমি মাস্টার্স করছি যাদবপুরে, এবং হঠাৎ করেই আমার সুযোগটা আসে। আমি মাস্টার্স করতে করতে একদম প্রথম বছরে, মানে আমার মাস্টার্সও শুরু হয়েছে, অভিনয় জীবনও শুরু হয়েছে একই সাথে প্যারালালি, এবং সেই কাজটা ছিল হচ্ছে তোমার কনকাঞ্জলি বলে একটি সিরিয়াল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রোডাকশন হাউসে। এবার সেটাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে রিচ করাটাও পড়াশোনা সূত্রেই, কারণ আমি মাস্টার্স করছিলাম, গ্র্যাজুয়েশন যখন করছিলাম আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজে, একটা প্রজেক্টের জন্য আমি ওনার কাছে গেছিলাম ওনার ইন্টারভিউ নিতে। এবার আমার সুবিধাটা ছিল যেহেতু বাবা সাংবাদিক, আমি ওনার কাছে পৌঁছতে পেরেছিলাম যে আমিও একটা ইন্টারভিউ নিতে চাই ইত্যাদি। তো উনি বললেন যে বাবা তুমি সাংবাদিকতায় আগ্রহী, তোমার অভিনয়ের আগ্রহ নেই? ভীষণ আগ্রহ আছে, বাট আমি জানি না কিভাবে, হাউ টু গো ফর ইট। ঠিক আছে, ইন্টারভিউ পর্ব শেষ হওয়ার পর উনি বললেন যে তুমি তোমার নাম্বারটা রেখে যাও আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। হ্যাঁ, এটা দারুণ ব্যাপার। তো এবং অদ্ভুতভাবে যেদিন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, আমি টিসে পরীক্ষা দিয়েছিলাম বোম্বেতে, টিস ক্র্যাক করেছিলাম, আর হায়দ্রাবাদ। এবার যেটা হয় যে কি করব, কলকাতায় থাকবো যাবো ইত্যাদি, এরকম একটা ডিলেমা চলছে। তখন ওনাদের প্রোডাকশন হাউস থেকে একটা ফোন আসে যে তোমার নাম্বারটা রাখা ছিল, আমাদের একটা অডিশন চলছে একটা গানের উপরে, পর আমরা আরেকটা সিরিয়াল করছি, তো তুমি কি এসে অডিশন দেবে? আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই। এবার 3-4 দফায় অডিশন হলো, এবং আমি অপেক্ষা করছিলাম যে কলকাতায় যদি থাকতে হয়, কলকাতায় আমার সাবজেক্টের সব থেকে ভালো অপশন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি পোস্ট মানে গ্র্যাজুয়েশনের পর। তো যাদবপুরেরও রেজাল্ট বেরোলো, আর ওখানেও আমার সিলেকশন হলো। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এটা বোধহয় মিললো ব্যাপারটা এইভাবে। তো বাইরে যাওয়াটা তখন আর ভাবনার বাইরে চলে গেল, এবং আমি আমার ইউনিভার্সিটিতে চিঠি দিলাম যে দেখুন আমি এরকম সিরিয়াল 20 থেকে 24 দিন আমাকে শুটিং করতে হবে, কিন্তু আমি পড়তে চাই, এবং যেহেতু আমি ফার্স্ট ক্লাস পেয়ে এসেছি, একটা ওটা থাকে ব্যাক অফ দ্য মাইন্ডে, আই হ্যাভ টু মানে ম্যাচ আপ টু দ্যাট। তো আমি বললাম যে আমি সিনসিয়ারলি আমি যতটা ক্লাস করা যায় করব, কিন্তু আপনাদের ওই ছাড়টা দিতে হবে, কারণ অ্যাটেন্ডেন্সের গল্প থাকলে আমি কাজ করতে পারবো না। সেই একটা বছরই হয়েছিল সিরিয়ালটা, তো ফার্স্ট ইয়ার আমি ক্লাস করতে পারিনি, আমি আসতাম ভাইভা হচ্ছে, ভাইভা দিয়ে চলে গেলাম। সিরিয়ালটা করেছিলে, এটা যেমন আমার নলেজের বাইরে পুরো। ওকে। তো এবং যে কারণে ওইটা শেষ হওয়ার পর অবশ্যই আমার তো তারপর পুরো পড়াশোনাটা পড়ে আছে, সেটা করছি, এবং সেকেন্ড ইয়ারের শেষ হব এরকম সময় আমার কাছে ওই সিরিয়ালেরই সূত্রে, যে কারণে সিরিয়ালের কথাটা বললাম, ওই সিরিয়ালেরই একজন সিনিয়র, তিনি এই ছবিতে অভিনয় করছিলেন। তো তিনি বললেন এরকম একটা মেয়ে খোঁজা হচ্ছে এরকম বয়সে, তুই এসে অডিশনটা দিয়ে যা। ওকে। বুধবার বাড়িতে গেলাম, অডিশন হলো, সে এক অদ্ভুত অডিশন, এবং কথাবার্তা বলে টলে আমি তো চলে এলাম। তারপর সিনেমার শুটিং শুরু হয়ে গেছে, এবং
চারদিকে খবর বেরোচ্ছে, আমি ভাবলাম যা আমার হলো না। মানে যে ছবিটার জন্য থ্যাংক ইউ। এটা কি হলো মানে মধু, এটা কি তুমি বলেইছিলে? আমি হানি জিঞ্জার লেমন টি, এটা আমার খুব পছন্দের চা। দারুণ লাগছে আমার দেখে। যাক, তুমিও চিনি খাও না তার মানে? না খাই, কিন্তু এটা বেশি পছন্দের। মানে চিনি খাও, অনেকে যেমন খায় না, যে না রোগা হয়ে মানে কি যেন মোটা হয়ে যাবো এইসব ব্যাপারটা করতে। না না না, মারা যাবো আমি এরকম বলে। তাই আমিও চিনি পোকা। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম বল। হ্যাঁ, তো এবং তারপর আমাকে বলা হলো আবার 2 দিন পরে শুটিং। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওকে। এবং একে বুদ্ধবাবুর ছবি, তারপর আমার সহ অভিনেতা হচ্ছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। বাবারে, মানে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে। আবার কোইন্সিডেন্টালি যেদিন আমার শুটিং পড়লো সেই দিনটা হচ্ছে আমার জন্মদিন ছিল। আচ্ছা, ওকে। তো এবার হাজরাতে একটা পুরনো বাড়িতে আমাদের শুটিং হয়েছিল, সেই বাড়িটা এখন আর নেই, রেনোভেটেড হয়ে গেছে। তো পুরোনো মানে স্বপ্নের মতো, পুরো সারিয়াল স্পেস, যে আছে বুদ্ধবাবু, দিয়াগো রোমারো আমাদের শিল্পী ছিলেন তিনি, নওয়াজুদ্দিন, মানে এটা ভাবা যায়। এবং নওয়াজুদ্দিন পোস্ট দ্য ফেম তখন না শুরু হয়ে গেছে, কিন্তু নওয়াজুদ্দিন একটা জলচৌকিতে বসে রয়েছেন, শুয়ে রয়েছেন। আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল একটা লালু বলে একটা ল্যাব, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমরা রিহার্স করছি, সোহাগ দিয়ে এসছেন, সিন পড়াচ্ছেন, এইসব হচ্ছে। অদ্ভুতভাবে 3-4 দিনের শুটিংটা হলো। ডাবিং করতে গেছি, সেটা একটা মজার ঘটনা। একদিন ডাবিং করেছি, ডাবিং করে চলে এসেছি আমাদের এই খুব বিখ্যাত একটা পোস্ট প্রোডাকশন স্টুডিও আছে, সেখানে ডাবিং করে চলে এসেছি। আমাকে সোহিনীদি বললেন যে কয়েকটা না প্যাচ বেরিয়েছে, তোর আরেকবার আসতে হবে। আমি গেছি। এবার ডাবিং রুমে কি হয়, একটা ঘরে ডাবিং হয়, আর একটা ঘরে অনেক সময় ডিরেক্টররা থাকেন, কাঁচের জানলা দিয়ে দুজনকে দেখতে পায়। আমি সেদিন গিয়ে ওই ঘরটাতে ঢুকিনি, সোজা ডাবিং রুমে চলে গেছি। ব্যাগপত্র রেখে আমি ডাবিং করছি। উল্টো দিকে যিনি সাউন্ড রেকর্ডিস্ট, তার কথা তো শুনতে পাচ্ছি, তিনি বলছেন যে হ্যাঁ এটা এই ওই সেই। এবার উল্টো দিকের ভদ্রলোক আমাকে বলছেন, ডোন্ট ফিজিট উইথ দ্য লেপল উইথ দ্য কেবল। এবার আমি মানে অজান্তে আমার মাইকের কেবলটাতে হাত চলে গেছে, তো উনি বলছেন এটা ফিজিট করো না, ওটা নিয়ে আওয়াজটা আসবে। আমি দেখছি গলাটা আমার পরিচিত নয়, ওই সাউন্ড রেকর্ডিস্ট যিনি আগের দিন ছিলেন তিনি নন। তো হ্যাঁ শিওর স্যার, ওকে স্যার, যেটুকু ডাবিং ছিল হয়ে গেছে। আমি বেরোচ্ছি, পাশের ঘর থেকে স্যারও বেরোচ্ছেন, সৈনিদিও বেরোচ্ছেন, এবং ওই ভদ্রলোক বেরিয়ে এসছেন। এবারে ভদ্রলোককে দেখে আমি ভাবছি, মানে আমার না 5 সেকেন্ড লেগেছে রেজিস্টার করতে, যে নাকি আমি কোথায় দেখেছি। আমি ভাবছি ইনি এখানে, আচ্ছা। তারপর আমি বুঝতে পারলাম যে উনি কে, উনি হচ্ছেন রসুল পুকুট্টি, এবং পোস্ট হিজ অস্কার উইন। আমি বললাম স্যার, মানে ইউ আর ইন কলকাতা, মানে বললেন জি ইয়েস, ইটস আ সিক্রেট ভিজিট, নট মাচ অফ দ্য মিডিয়া পিপল নোজ অ্যাবাউট ইট। আমি বললাম আচ্ছা। মানে তোমার জীবনে এটা কিন্তু ঘটনা, সেটা হচ্ছে এরকম অদ্ভুত বিষয়, মানে যেগুলো সবাই রিচ করতে চায়, এরকম অনেক মানুষের সঙ্গে তুমি মিট করেছো, অনেক। আমি যত ছবিতে দেখেছি, কিছু স্টিলস দেখেছি, সেই এক্সপিরিয়েন্সগুলো কিরকম? এই যে বড় বড় মানুষ, মানে বড় মানুষ তো বলে কিছু হয় না, আমি বলছি গ্রেটার, মানে ইন সেন্স অফ দেয়ার ওয়ার্ক, কিরকম লাগলো এদের সঙ্গে মিট করে? মানে ডিফারেন্স পেলে, যে যারা সোকল বলে নিজেদেরকে সেলিব্রিটি, মানে চারিদিকে, তাদের সঙ্গে ডিফারেন্স কি এদের? ডিফারেন্স আমার মনে হয় এরা অনেক বেশি প্রফেশনাল, এবং এরা খুব সহজে উল্টো দিকের মানুষটাকে পড়ে ফেলতে পারে, যে আমি কতটা জেনুইন হয়ে তার সঙ্গে মিশছি, নাকি আমি স্টার স্ট্রাক, নাকি আমি তাকে দেখতে পেয়ে একটা তেল মারার চেষ্টা করছি, একটা বাজে তেল মারার চেষ্টা করছি, যেটা যদি কোনো প্রফিট কিছু হয় আমার ওখান থেকে। তো সেটা ওরা খুব শিগগিরই ধরে ফেলতে পারে, যে কারণে তার ওপর নির্ভর করে তারা আমার সঙ্গে কিরম বাকি ইন্টারঅ্যাক্ট করবে তার সেটা। কারণ ধরো নওয়াজুদ্দিনের সঙ্গে যখন কাজ করেছি আমি খুবই ছোট, তখন একদম আমার ক্যারিয়ারের প্রথম ছবি। পরবর্তীকালে ধরো যখন আমি জেল 50 ওয়েব সিরিজে কাজ করেছি অভয় দেওয়ালের সঙ্গে, আমি শুনেইছি যে অভয় দেওয়াল ওনার খুব এয়ার আছে একটা। আমি এই জন্যই বললাম আর কি, মানে এমন এমন লোকের সঙ্গে তুমি কাজ করেছো না, বিশ্বাস করো, দে আর মাই ফেভারিটস। মানে অভয় দেওয়াল তো সেই জায়গায় অ্যাকসেপ্টেড নয়, আমি এখনো বলবো, অনেকেই হয়তো চর্চা করেন না। He is a wonderful actor. Absolutely. Wonderful actor. Absolutely. তো যাই হোক, এবং আমার মনে হয় আরো একটা ব্যাপার, যে একটা মানুষকে তখনই আমার ওয়ান্ডারফুল লাগবে যখন সে আমার সঙ্গেও সেই ওয়ান্ডারফুল তার নেচারটা এক্সটেন্ড করবে আমার সঙ্গে। মানে
হতে পারে সে বিশ্ববিখ্যাত একজন অভিনেতা কি পরিচালক, কিন্তু সে এসে যদি আমাকে ওই একটা অ্যাটিটিউড দেখায় এবং আমাকে একটা হুট আউট করে দেয় যে আমি কেউ না, রাইট, তাহলে আমার মনে হয় আমার ভেতরেও আমার কোথাও একটা লাগবে এবং ওই মুগ্ধতাটা না কেটে যাবে। এটা আমাদের এখানে হয়, হ্যাঁ মানে ফেস করেছো তো? হ্যাঁ ডেফিনেটলি। কি মনে হয় মানে কেন, মানে রিজনটা কিছু ভেবেছো যে এরা কেন এরকম করে? মাথায় এসছে? আমার মনে হয় ইনসিকিউরিটি একটা কারণ, কারণ আমরা যেখানে কাজ করি আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট, কিন্তু আসলে একদম প্রচন্ড ছোট, মানে কম্পেয়ার্ড টু আমি যদি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি করি, সেখানে তো সমস্ত রাষ্ট্র, সমস্ত জায়গা থেকে, মানে সমস্ত ছোট ছোট শহর থেকে, শহরতলি থেকে লোকজন গিয়ে সেখানে জড়ো হচ্ছে। একদম এখানেও হচ্ছে, কিন্তু সেখানের সংখ্যাটা অনেক বেশি। ঠিক। তো আমার মনে হয় কিন্তু সেই জন্য তো আরো বেশি সিকিউর হওয়া দরকার, যে ছোট জায়গা। তাই তো মানে আমি এটা ভাবি, কিন্তু এটা একটা আছে ইনসিকিউরিটি, কারণ ডেফিনেটলি আমরা সবাই কম বেশি ফেস করে থাকি এবং সেইগুলো থাকে কখনো ব্যাক অফ দ্য মাইন্ডে। মানে তুমি হয়তো উল্টো দিকের লোকটাকে বোঝাচ্ছ না যে আমি মনে রেখেছি, কিন্তু সেটা মনে থেকে যায়। এবার এই মনে থাকাটা, এটা কি সে অ্যাপ্লাই করে পরবর্তীকালে তার জুনিয়রদের সাথে? এরকম ভাবে কি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে? ডিপেন্ড করছে যে সে কতটা মানে ওই বিটারনেসটা নিয়ে যেতে চাইছে বা চাইছে না। ওই শাশুড়ি বৌমার মতন কেসটা বলছি। হতে পারে, আবার যেন নাও হতে পারে যে আমার সঙ্গে এটা হয়েছে বা আমার সঙ্গে কেউ এরকম ব্যবহারটা করেছিল যেটা আমার খারাপ লেগেছিল, তো আমি খুব কনসিয়াসলি চেষ্টা করব যেটা আমি করব না, যেন এটা আমি না করি, যেন ও গিয়ে 5টা লোককে বলার সুযোগ না পায়। জানো ওকে ঠিক আছে, ভালো অভিনেত্রী ঠিক আছে, কিন্তু ও যা, এই সুযোগটা আমি দেব না। এইটা ভালো মানুষের পরিচয়, মানে কোথাও একটা। অনেকের নাম নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম ক্যামেরা শুরু হওয়ার আগে, হ্যাঁ তার মধ্যে আবার একটা নাম চলে আসে, নাসিরুদ্দিন শাহ। হ্যাঁ সঙ্গে আবার সেই ছবিতেই হচ্ছে আমাদের সৌমিত্র বাবু, হ্যাঁ দুজনেই গ্রেট, কিন্তু নাসিরুদ্দিন তো নামটা শুনলে ওই একই, আবারও কিছু একটা হয় আর কি মনের মধ্যে, যারা অভিনেতা হতে চাই। সেখানে কি হলো তোমার, মানে কিরকম দেখলে লোকটাকে? ওই ব্যাপারটা আছে যে অহংকার, একটা ডিগনিটি নিয়ে অলওয়েজ থাকে, এটা আছে? আমি জানি না, আমি মিট করিনি। মানে মানে এরা না, আমার মনে হয় এরা একটা অন্য জোনে অপারেট করে। এবং নাসিরজির সাথে কোইন্সিডেন্টালি আমার দুটো কাজ হলো, হোলি কনস্পিরেসির পর আরো একটা কাজ হয়েছে যেটা আসছে যেটা। তো এবার আমাদের পরিচালক খুব বুদ্ধি করে আমাদের কাউকে ওই স্টার স্ট্রাক হওয়ার খুব বেশি সুযোগ দেননি। আচ্ছা, আমরা সবাই তো নিজেদের মতো রিহার্সাল করেছি, রেডি হয়েছি। প্রথম সিন আমাদের কোর্টরুমের দৃশ্যগুলো আগে শুট হয়েছে। প্রথম সিন প্রথম দিন শুট হবে, আমরা সব রেডি হচ্ছি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসে বললেন শৈবালদা ডেকে পাঠিয়েছেন সেটে, হি ওয়ান্টস অল অফ ইউ টু মিট নাসিরজি অ্যান্ড সৌমিত্র স্যার। আমরা বললাম আচ্ছা। তো যে অবধি আমরা রেডি হয়েছিলাম, ধর আমার চুল বাঁধা বাকি ছিল, যে অবস্থায় রেডি হয়েছে চলে এসেছি। তো সবাই ওনারা লয়ারের কোট পরে দুজনেই দাঁড়িয়ে রয়েছেন। শৈবালদা বললেন আমাদের ডিরেক্টর যে এই 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 এর এই নাম, এই চরিত্র করছে, ওর নাম ওই চরিত্র করছে। উনি দাঁড়িয়ে আছেন, আমি জাস্ট হাতটা তুলে নমস্কার করলাম, উনি হাসলেন। শৈবালদা বললেন হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, চলো বাকিরা রেডি হয়ে চলে এসো, 20 মিনিটের প্রথম শটে যাব। এবার হলো, ফিরে এসছি। এবার তো ওনাকে দেখার পর যেটা হলো, তুমি আচ্ছা ঠিক আছে, ডায়লগ ভুলে গেলে চলবে না, কিছু ভুলে গেলে চলবে না, চলো কুল এন্ড কম্পোজড হয়ে যাওয়া যাক বলে যেটুকুনি যা রেডি হওয়ার বাকি ছিল হয়ে গেছি। এবার ব্লকিং হচ্ছে, ক্যামেরা ওখানে। শৈবালদা বলছেন আচ্ছা এই সিনের এই পোর্শনটা আগে যাব, এখানে ক্যামেরা নাসিরজি, দিস ক্যারেক্টার এন্ড দিস ক্যারেক্টার কামস অ্যান্ড স্ট্যান্ডস এন্ড টকস টু ইউ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এর আগে তো নাসিরজির সঙ্গে 15 মিনিট আগেই সবে আমাদের দেখা হয়েছে এবং শৈবালদা বলেছেন যে অমৃতা ইজ প্লেইং যে নামটা নামটা রেশমি, অমুক ইজ প্লেইং অমুক ইত্যাদি। তো তারপর উনি যখন ক্যারেক্টারের নাম করে বলছেন, এই ক্যারেক্টারগুলো এখানে দাঁড়িয়ে আছেন, তখন ক্যারেক্টারের নামের সঙ্গে সঙ্গে নাসিরজি বলছেন আচ্ছা অমৃতা, হ্যাঁ কৌশিক। আমি বললাম উনি মানে ওনার রেজিস্টার হলো কখন? সাধারণ মানে এটা হচ্ছে প্রথম সিন ওনার সঙ্গে করা। তারপর তো আমাদের 18 দিন ধরে শুটিং হয়েছে এবং থ্রু আউট কোর্টরুম দৃশ্যতে থ্রু আউট উনি আছেন। যখন যে অ্যাঙ্গেলে উনি নেই তখনও উনি আছেন, উনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কিউ দিচ্ছেন, সব করছেন। এবং
ছবির যে শেষ দৃশ্য, উনি বাসে করে চলে যাচ্ছেন, তার আগে আমি ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি, সেইটা আমাদের যখন শ্যুট হয়েছে তখন বোলপুরে 48°C একটা মেকআপ বাস আছে ন্যাচারালি সেখানে, এবং মেকআপ ভ্যানের ওই দিনে আমাদের শটটা আর তো কেউ নেই ওখানে, তো একটাই মেকআপ ভ্যান আমার মনে আছে, মেকআপ ভ্যান মাঝখানে একটা কমন দরজা, ওপাশে উনি এপাশে আমি। এবার আমি না, উনি ফোনে কথা বলছেন আমি শুনতে পাচ্ছি, আমি বাড়িতে ফোন করেছি মাকে, করে বলছি যে তুমি শুনতে পাচ্ছ লাউড স্পিকারে গলাটা, উনি না ফোনে কথা বলছেন কারোর সঙ্গে, আমি না এই পাশে বসে আছি, মা বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সিনটা মন দিয়ে পড়ো, পরে কথা বলছি ইত্যাদি। এটা মানে এটা আলাদা একটা ফিলিং। হ্যাঁ, এবং তারপর আমি যখন গেলাম ওনার সঙ্গে শেষে দৃশ্যটা করতে, হয়েছে ওনার অ্যাঙ্গেল হয়ে গেছে, 2 শট হয়ে গেছে, এবার আমার ক্লোজ। শৈবালদা বললেন যে আপনি নেমে আসুন টুয়ার্ডস দি এন্ড অফ দ্য শুট, এবং ওনার একটা ব্যাক পেন হচ্ছিল, তো শৈবালদা ওনাকে চলে আসতে বলায় উনি বললেন যে আমি বসবো, কারণ অ্যাসিস্ট্যান্টরা কখনো আমার মতো করে কিউ দিতে পারবে না, বা কোনো অ্যাক্টরের মতো করে কিউ দিতে পারে না। অবাক বিষয় কি এখানে, অবাক বিষয়। এবং উনি বললেন যে আমার অভিনয়ের কেরিয়ারে এত বছরে 48 বছর বোধহয় বললেন, 48 না 50 বছরে আমি কোনোদিন অ্যাসিস্ট্যান্টদের কিউতে আমি রিঅ্যাক্ট করতে পারিনি ঠিক মতো। খুব ভালো। এবার জানলার মধ্যে উনি বসে আছেন, আমি ওনার দিকে তাকিয়ে আছি, এবার যেরকম হয় ওভার দ্য শোল্ডার কোন অ্যাঙ্গেল ক্যামেরার রাইট না লেফট ইত্যাদি করে আমি ওনার দিকে কোন দিকে তাকাবো, পরিচালক বলছেন আরেকটু ক্যামেরা ফেভারে তাকাও, আমি ফেভারে তাকিয়েছি, উনি বসে আছেন ধরো এখানে, আমাকে লুকটা দিতে হবে আরেকটু আলাদা, আরেকটু সরে, তো উনি বললেন যে না 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 না, লেট মি ম্যাচ হার আই লাইন, তো হি ডিড দিস। তখন আমি সিন কি করবো, আমি ভাবছি যে ভগবান এটা আমার সাথে ঘটছে, এদের ডেডিকেশনটা কোথায়, মানে কোথায়, এবং যে কারণে না ওই এক্সচেঞ্জটা হয়, মানে ওটা পসিবল, মানে ওটা তোমাকে, তুমি যে পরিমাণ অভিনয়টা করতে পারতে তার থেকে অনেকটা এক্সিট করে যাচ্ছে, তুমি বাড়িয়ে দেয়। ঠিক, মানে একটা নাসিরুদ্দিন, একটা না একাধিক, দুটো ধরো একটা মানুষের কাছে পৌঁছেছে, নাসিরজির সঙ্গে একটা কাজ, আদিল হুসেনের সঙ্গে দুটো কাজ, নাসিরজির সাথে দুটো হয়ে গেল, আদিলজির সাথেও দুটো হয়ে গেল, একটা তোমার অভয় দেওল। এর পরবর্তীকালে যেটা হলো, আমার কাছে প্রচুর পরিচালক ফোন করেছেন আমাকে জানতে, আচ্ছা নাসির কা টেম্পারামেন্ট अभी कैसा है, আমি বলি আরে ভাই, মানে উনি একটা মানুষ, রাইট, তিনি একজনের সঙ্গে একটা পরিস্থিতিতে যেমন ব্যবহার করবে, আরেকজনের সঙ্গে আরেক পরিস্থিতিতে সেই ব্যবহারটা নাই করতে পারে, একদম 100% যেটা, এবং এটা কি একটা মানে এটা কি এরকম ভাবে ছাপ মেরে ফেলা যায় নাকি, ছাপ্পা মেরে দিলাম যে এই ব্যবহারটাই পাওয়া যাবে প্রত্যেকটা সিচুয়েশনে, তো তুমি কথা বলে দেখো, এক্স্যাক্টলি একই দেখো তোমাদের সঙ্গে কি রকম হয় টিউনিং। এটা কি মুম্বাই ডিরেক্টররা ফোন করেছে না এখানে, কলকাতার, এবং ধরো বম্বেতেও এরকম পরিচালক যারা হয়তো, যাদের সঙ্গে আমি আগে কাজ করেছি কিন্তু তারা বম্বে বেসড ডিরেক্টর, এবং ফোন করে প্রচুর আলাপ আলোচনা চলছে যে তোমার কাজের অভিজ্ঞতা কেমন, সেটা বললাম কারণ তারা বন্ধু বান্ধব লেভেলের ডিরেক্টর, এবং তারপর তারা বলছেন আচ্ছা उसका টেম্পারামেন্ট, আরে कैसे बताओ টেম্পারামেন্ট कैसे, এটা জাজ করা তো সম্ভব না, এটা কিভাবে বলবো, একদমই। আর ওটা নিশ্চয়ই এক্সপ্রেস করবে না, মানে ফ্লোরে এসে নিশ্চয়ই যদি তার রাগও থাকে, বাড়িতে কিছু ঝামেলা চলছে, এক্সপ্রেস করবে না সে না, এবং তার তো মানুষের সঙ্গে মানে প্রত্যেকটা, যেটা বললাম যে আমার সঙ্গে যেভাবে ইন্টারঅ্যাক্ট করেছেন পাশের লোকটির সঙ্গে সেভাবে নাই করতে পারে না, একদম। তো সেটা আমি ওইভাবে জাজ করে কাউকে একটা বলতে পারবো না যে আচ্ছা, মানে সার্টিফিকেট কি করে দেবে তুমি, সেটা কারোর ক্ষেত্রেই দেওয়া যায় সম্ভব নয়। এই যে বম্বে স্ট্যাম্প, আগে খুব বলতো কথাটা যে বম্বে ফেরত হলে, রাইট, মানে এটা খুব হতো, বম্বে স্ট্যাম্প পড়ে গেছে, এটা ভাস্করদা মানে ভাস্করদা বলেছিল। তারপরে তার নাকি যে এই টলিউডে, মানে আমাদের এখানে টালিগঞ্জে, তার প্রতি ট্রিটমেন্ট পাল্টে যায়। তোমার ক্ষেত্রে ঘটেছে? পাল্টায়নি, আরেকটু স্ট্যাম্পের দরকার, আরেকটু স্ট্যাম্পটাকে আরেকটু গাঢ় হতে হবে। আগে হয়তো খুব একটা দিত অমৃতা, ঠিক আছে, যেই তুমি দুটো কাজ করে আসলে এরকম অমৃতা একটা ব্যাপার আর কি, এই ওনাকে বসতে দাও, ওনাকে, এরকম হয় না বিষয়গুলো? আমি বুঝতে পারি না আসলে এখনো যে তাদের তরফ থেকে পাল্টেছে কিনা ট্রিটমেন্ট। ওকে আমি জানি না, মানে হয়তো সেটা তারা বলতে পারবেন, আমি রিসিভিং এন্ডে থেকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। আচ্ছা, তোমার নিজেকে কি মনে হয়, এই যে আমার যেমন দেখে ওর মনে হয়নি যে তোমার খুব অহংকার রয়েছে বা একটা কি বলবো অভিনেত্রী, এটা মনে হলো না আমার আশার থেকে। তোমার নিজেকে কি মনে হয়, তোমার থেকে সবাই ভয় পায় অ্যাপ্রোচ করতে, কথা বলতে? না, পাওয়া তো
উচিত না, উচিত নয়। অনেকটা হয় ফেস এমন হয় যে মুখটা বন্ধ রাখলেই গম্ভীর লাগে না। হ্যাঁ সেটা তো লাগে, মানে দেখো সেটা যেহেতু আমরা অভিনেতা, আমার মনে হয় ওই অ্যাডভান্টেজটা আমাদের আছে যে যদি সেটা তো আমরা সবাই করে থাকি, অভিনেতা হই কি না হই, মানে তোমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না বা কোনো সিচুয়েশনে যদি তুমি একটু অকওয়ার্ড ফিল করো, তোমার ওই মুখটা আপনাতেই একটুখানি গম্ভীর হয়ে যাবে, তুমি একটু রিজার্ভ থাকবে, একটু কম কথা বলবে, তো তখন কেউ তোমাকে দেখে ভাবতে পারে যে আচ্ছা একে অ্যাপ্রোচ করা হয়তো কঠিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু রিজার্ভ, একটু রিজার্ভ। আবার এটা মানে সিচুয়েশন অনুযায়ী, মানে দেখো আমার আজকে তোমার সঙ্গে প্রথম দেখা হলো, কিন্তু তোমার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে আমার যতটা মজা লাগছে সেটা প্রত্যেকটা লোকের সঙ্গে নাই হতে পারে, তো সেই অনুযায়ী আচরণটা তো বদলাতে থাকে। ভাইবস। আচ্ছা আড্ডা বিষয়টা তোমার কেমন লাগে? খুব ভালো লাগে, ভীষণই ভালো লাগে। আগাগোড়া আমি খুব আড্ডা, তুমি তো যাদবপুরিয়ান, মানে সেই দিক থেকে বললে, ইভেন জেভেরিয়ানও বোধ হয় না, সবটাই তুমি বাস, মানে কলকাতা শহরে যে দুটোকে নিয়ে আমরা সবাই আকর্ষিত ওই একই। তো সেই লাইফটা মনে পড়ে এখনো, যাদবপুরের লাইফ? হ্যাঁ যাদবপুরের লাইফ মানে কি, যাদবপুরে ধরো পাঠভবন একটা, আবার পাঠভবন আমি ভুলে গেছিলাম, এটাও ইন্টারেস্টিং। মানে পাঠভবনে কি তোমার যতটা ফ্রিডম আছে ততটা শৃঙ্খলাও আছে, শৃঙ্খলা আছে তো খানিকটা তো আছেই বটেই। তো সেই একটা পরিবেশ থেকে, এবং আমি মন্টেসরি থেকে ক্লাস 12 পাঠভবন, ঠিক আছে, 14 বছর। তো মানে কলেজ থাকলে কলেজেও পড়তাম, তাহলে ডানাটা। তো এবার পোস্ট পাঠভবন যখন জেভিয়ার্সে গেলাম, জেভিয়ার্সটা হচ্ছে মানে স্কুল আর কি, মানে ওটাই বেসিক্যালি স্কুল। এবং আমার মনে আছে আমাদের যেদিন আমাদের ইন্ট্রোডাক্টরি লেকচার হলো, আমাদের যিনি ডিন অফ আর্টস তিনি এসে বললেন, বার্টন ডি সিলভা, তিনি আমাদের ওটিতে বললেন, ওটিতে এসে যে এই তো তোমরা এনজয় করো, এই করো, আমরা সবাই গম্ভীর হয়ে শুনছি, বলছেন যে এত ভয় পেও না, এবার তোমরা হাসতেও পারো। তখন আমরা হাসছি। তারপর উনি বললেন যে দেখো এখানে তোমাদের কলেজ জীবনটা 3 বছরের হচ্ছে জ্যাজ মিউজিকের মতো, ফ্রিডম উইদিন কনস্ট্রেন্টস, ঠিক আছে? তো এই সেই কনস্ট্রেন্টস এর মধ্যে তুমি কতটা ফ্রিডম কাজে লাগাতে পারো সেটা তোমার ক্যাপাসিটি, তোমার উপর পুরো। কারণ মানে তুমি ক্যান্টিনের সিঁড়ির সামনে বসে থাকলে ভিপি এসে বলবেন এখানে কেন বসে আছো, ওঠো ওঠো, সিঁড়িতে বসা অ্যালাউড না, ঠিক আছে, ফোন কনফিসকেটেড হয়ে যাবে, এইসব হবে। তবে তারপর যখন যাদবপুরে গেলাম, যাদবপুরে গিয়ে বসে আছি, হয়তো কোনো একজন প্রফেসর ক্লাসেই আসছেন না, 15 মিনিট পরে এলেন, মানে আমরা ভাবছি যে তাকে কি মানে তার রুম থেকে ডেকে আনবো আমরা, মানে টিচার্স রুম থেকে যে আসছেন না কেন, কারণ ওই শৃঙ্খলাটা এমন অভ্যেস হয়ে গেছে, আমরা ভাবছি যে 5 মিনিট দেরি হয়ে গেল, এখন টিচার আসছে, পুরো উল্টো। হ্যাঁ পুরো উল্টো। তো আমার মানে অদ্ভুত, আমার মানে সবটাই তো জীবনে দরকার, তো ওইটার পর এটাও দরকার ছিল। দেখো তোমার তো পুরোটাই একটা এই যে জেভিয়ারিয়ান, তারপরে যাদবপুর। আমার এই নামের ক্ষেত্রে জিনিস মাথায় এসেছিল, সেটা হচ্ছে তুমি হঠাৎ করে আইডেন্টিটি অমৃতা চট্টোপাধ্যায় কেন হলো? চ্যাটার্জি চট্টোপাধ্যায় সেম, কিন্তু আমি বলছি এই যে আইডেন্টিটিটা চট্টোপাধ্যায় তুমি মেনশন করো বা সবাই করে, এটা কি ডেলিভারিটলি? তোমার কি টান বেশি বাংলার প্রতি? হ্যাঁ ভয়ঙ্কর না। এবং মানে আমি কোনোদিন আমাকে কেউ চ্যাটার্জি বলে ছোটবেলায় রেফার করলে আমি খুব রেগে যেতাম। হ্যাঁ মানে ওটা একটা সাবকনশিয়াসে সাইকিতে হয়ে গেছিল যে অমৃতা চট্টোপাধ্যায় মানে ইটস নট চ্যাটার্জি। তো সেটা এবার পরবর্তীকালে ধরো এই যে তুমি ব্যাখ্যাটা বলছো যে বাংলার প্রতি টান বা কিছু, সেটা ধরো পরবর্তীকালে ভাবলে লজিক্যালি দেওয়া যায়। হ্যাঁ কিন্তু ছোটবেলা থেকে একটা ছিল যে এইটার পাশে এটাই, মানে এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে চ্যাটার্জি লিখলেই যে খুব সংক্ষেপ হয়ে যাবে নামটা বা খুব মড হয়ে যাবে বা অ্যাংলিসাইজড হয়ে যাবে, সেইটা কখনোই মাথায় ছিল না। বাহ, মানে এই পশ্চিমবঙ্গে রাজনীতি নয় সব থেকে কি ভালো লাগে, মানে এখানে থাকতে ইচ্ছা করে না, চাইলেই তুমি বাইরে চলে যেতে পারো, ধরো মুম্বাই এই তোমার অফার এমন আসলো যে ওখানেই তোমায় থাকতে হবে, তাতে কি দুঃখ পাবে? মানে কলকাতাকে ছাড়তে দুঃখ হবে? কতটা পছন্দ কলকাতা? এইটা একটা খুব মানে কঠিন ট্রিকি প্রশ্ন, কারণ এটা না আমার মেজাজ কিরকম আছে, আমার মনটা কিরকম আছে তার উপর নির্ভর করে উত্তরটা। কারণ কখনো কখনো ধরো কোনো বিষয়ে রাগ হলো, থাকবো না কলকাতায়, আর কিছু থেকে কলকাতায় থাকবো না, এত বন্ধুরা আছে, এই আছে, বন্ধুরা আছে থেকেও বড় কথা হচ্ছে যে ঠিক আছে বাইরে কাজের চেষ্টা করে দেখি, এটা একটা হয়। আবার কলকাতার যেহেতু প্রত্যেকটা জিনিসের সঙ্গে এত
মানে ওতপ্রোতভাবে জড়িত এবং কানেক্ট আছে, যে কারণে মনে হয় যে কলকাতা ছেড়ে খুব বেশি দিন থাকাটাও কঠিন। মানে খুব বেশি দিন আউটডোরে গিয়ে থাকলে আমার কিরকম একটা হাসপাস লাগে। এবার সেটা বাড়ির জন্য হয়, বাড়িটা কলকাতায় বলে হয়, সবটা মিলিয়েই আমার কিছু একটা মনে হয় জানো তো, এই যে আড্ডার কথা একটু আগে বললাম, কলকাতার বাইরে আমি গিয়ে কোথাও আড্ডা মারতে পারিনি। তুমি ভেবে দেখো আড্ডাটা কিন্তু পাল্টে যায়। এই যে আড্ডাটা আমরা যে আড্ডাটা মারি এখানে একটা চায়ের দোকানে হোক হোয়াটএভার, বাইরে আড্ডাটা কিন্তু এরকম ভাবে চট করে কেউ মারে না। এবার সেটা অনেকে বলে যে তোমরা না ফাঁকিবাজ, মানে বাঙালিদের বলে তোমরা প্রচন্ড আড্ডা মারো, কাজ করো না। তা আমাদের তো এটা ভালো লাগে, কিছু করার নেই, তার সত্ত্বেও আমরা যথেষ্ট কাজ করি, এটা ওসব বললে হবে না। আর বাইরে যাওয়ার প্রসঙ্গে একটা আমার মানে খুব রিসেন্টলি এই আগ্রহটা জেগেছে, সেটা হচ্ছে যে আমরা সবাই দেখতে থাকি যে আমাদের এখন ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রচুর ফিডে দেখবে এরকম আসে যে নানাবিধ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রচুর মানুষজন কাজ করেন। তো সেইটা দেখে না, এবার সেটা নিয়ে দেখতে দেখতে আমি ভাবলাম যে এখানে যাওয়ার জন্য কি পড়াশোনা করতে লাগে। তো সেইটা করতে করতে আমার একটা ভয়ঙ্কর আগ্রহ জন্মেছে। এবার এক্ষুনি চাইলে তো আমি লস অ্যাঞ্জেলসের কোনো স্যাংচুয়ারির তে কাজ পাবো না, কিন্তু আমার ইচ্ছে আছে কোনো একটা স্যাংচুয়ারিতে, মানে সে ভারতবর্ষেরও হতে পারে, গিয়ে কিছুদিন থাকার এবং ওই হাতির গায়ে হাত বুলিয়ে দিলাম, বাঘ এসে জড়িয়ে ধরলো, এগুলো ভালো লাগে। এইগুলো এটা একটা ভীষণ বাসনা জেগেছে মনে। ওয়ান্ডারফুল। মানে শুধু অভিনয় নয়, বাস্তবে তুমি মানে অভিনয়টা আলটিমেটলি আমি বলি কি জানো তো, নকল তো পুরোটাই, তো আসল কিছুও করতে চাও তাই না? মানে ওটা তো পুরো নকল একটা দুনিয়া। এখানে তুমি আমাদের এখানে তুমি তো অনেক কম বয়সে ঢুকেছিলে, ওই প্রশ্নটা মানে করেই ফেলি, অনেকটা বন্ধুত্ব মনে হচ্ছে হয়েছে। তো সেক্ষেত্রে এই যে কাস্টিং কাউচ সবাই বলে, তুমি কিরম দেখতে পেলে? মানে সত্যি কি এক্সিস্ট করে শব্দটা, না মিথ? না না, ডেফিনেটলি মিথ নয়, করে মিথফিত না, এক্সিস্ট তো ডেফিনেটলি করে। তোমার সাথে কোনো এরকম ঘটনা ঘটেনি? দেখো আমার মনে হয় আমার না একটা অ্যাডভান্টেজ আছে, টাচউড, যেহেতু দীর্ঘকালীন বাবা সাংবাদিক, এখনো প্র্যাকটিসিং সাংবাদিক এবং এন্টারটেনমেন্টেরই সাংবাদিক, তো সবাই না, আমি চেষ্টা করি কোনো জায়গায় গিয়ে বাবার পরিচয়টা না দিতে, কিন্তু অলরেডি আমার কাজ করার অনেক বছর আগে থেকে বাবা কাজ করছেন, তো তারা জানে যে অমুকদার মেয়ে। একদম। তো আমার মনে হয় ওটা একটা সাইকিতে কাজ করে যে দিস ইজ নট দ্য রাইট প্লেস। আর তার সত্ত্বে আমার মনে হয় হয়তো আমার আচার আচরণ বা কথাবার্তা আসে না কিছু তে একটু মানে ব্যাপারটা খুব গ্রোস ভাবে আসতে পারে না, এটা আমারও মনে হচ্ছে, কাটিয়ে যায় আমারও মনে হয় বিষয়টা। হ্যাঁ, আর কোথাও একটা বুঝাই না, এটাতে which is good, মানে অন্যরা খারাপ ভাবতে পারে, মানে না এবং সেই কারণে হয়তো নিশ্চয়ই ধরো যদি কারোর কাজ করার পদ্ধতি হয় যে এটাও তাদের সঙ্গে কাজ করার একটা কাজ করতে পারার সুযোগ পাওয়ার একটা মাধ্যম, বাইলাইন, তো তাহলে তারা হয়তো আমাকে অ্যাপ্রোচই করলেন না। এবার তাহলে তাদের সঙ্গে আমার কাজ করা হলো না তো হলো না, আরো তো কত লোক আছে তাদের সাথে করব, কি মুশকিল। একদম। হ্যাঁ, যদি ওটা সময় না হয়তো তুমি বলবে এক্ষুনি প্রশ্ন করলে আমি এখন অনেক ছোট এটা বলার জন্য, কিন্তু তাও যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রি, মানে আমাদের বাংলাটাকে আমি বলছি, তোমার মনে হয় কি মানে কি পরিবর্তন হওয়া দরকার? আমরা এই রোজ বলি না যে আমাদের এখানে সত্যি অনেকটা ঘেটে, বাইরেটা এত ভালো, এইভাবে কাজের ডিসিপ্লিন সবাই বলে, এটা এখানে কি চেঞ্জেস হলে ভালো হয় মনে হয় তোমার? তাহলে কাজটা আরো ভালো হবে। দেখো অফ লেট যেটা একটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা তো এতগুলো ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রি কম্পেয়ার করি, মানে এত জায়গার ইন্ডাস্ট্রির সঙ্গে, তো প্রাথমিক যেটা একটা ল্যাকই বলবো সেটা হচ্ছে বাজেট। এত কেন ল্যাক, মানে আমি জানি না সেটা ইনভেস্টররা আসেন না, নাকি ভয় পেয়ে যান, নাকি তারা এসে মিসগাইডেড হন, নাকি তাদের একটা ছবি করার পর মনে হয় হিন্দির একটা ছবি যতটা মুনাফা করছে আমাদের ছবি করছে না, তাহলে আর বাংলায় ইনভেস্ট করবো না। কি কারণ, মানে এই কারণটা আমিও খুঁজছি, যে যখন আমরা কম্পেয়ার যদি করি এতগুলো ইন্ডাস্ট্রির, আমি বলছি না যে আমরা বাহুবলীর সঙ্গে কম্পেয়ার করছি, ওটা একটা এক্সেপশনাল স্পেস। মুম্বাইয়ের একটা ছোট কাজ ধরলাম, সেই বাজেটের সঙ্গে আমাদের কোথাও আসে না, মানে কোথাও আসে না, এবং এত ডিসপ্যারিটি। একদম। এবং এটা হয়তো শুনতে খারাপ লাগবে, প্রচুর
বম্বের মানুষজন কলকাতায় কাজ করছেন টু গেট দ্য চিপ লেবার। একদম একদম আমি অভিনেতা অভিনেত্রীদের কথা বলছি এক্স্যাক্টলি, না না না, টেকনিক্যাল সাপোর্ট একদম। এবং জায়গা আরো যে এত এত টেকনিক্যালিটিস লাগে সেটার জন্য এখানে হচ্ছে একদম। এবং সেটা বম্বের একটা অ্যাভারেজ বা ছোট ছবিরও থেকে কত কম, হয়তো 1/5 বাজেটে হয়ে যাচ্ছে। তো সেইটা তো ইন আ ওয়ে আমরা ভাবছি আচ্ছা এখানে হচ্ছে আমরা কাজটা তো পাচ্ছি, কিন্তু আমরা তো এক্সপ্লয়েটেডও হচ্ছি। ঠিক যে বম্বেতে এখানকার কোনো একটা টেকনিশিয়ান, হয়তো আমি জানি না তাদের কি টেকনিক্যালিটিস, কিন্তু তিনি বম্বেতে কাজ করলে যে টাকাটা পেতেন সেটা তো কলকাতায় পাচ্ছেন না, তার কত কম পাচ্ছেন। এবং বম্বের লোকও যখন কলকাতায় কাজ করছে সে খোঁজ নিয়ে নিচ্ছে কলকাতায় কোন কোন প্রজেক্টে সে কত টাকা পায়, এবং সেই বেসিসে তাকে অফার করা হচ্ছে। দ্যাটস ভেরি ব্যাড, মানে রিয়েলি। এবং তুমি যদি কাজটা করো অন্য ভাষায় এবং তার তো একটা বাজেটের ডিফারেন্স থাকা উচিত, সেটা হচ্ছে না কেন? আমার মনে হয় বাজেটটা কি করে বাড়ানো যায়, এটা একটা বিশাল বিশাল বড় সমস্যা। রিসেন্ট একটা জিনিস খেয়াল করেছো, সেটা হচ্ছে যে অনেক কম সময়ে ছবি হচ্ছে। হ্যাঁ, মানে যেটা ধরো আগে 17 দিন 18 দিন হতো, এখন 12 দিন কম্পিটিশন হচ্ছে, 8 দিনে ছবি। একটু আগে আলোচনা শুনছিলাম 5 দিনে ছবি হচ্ছে সামনে। হ্যাঁ, এটা মনে হয় না যে এটা তো শিল্প কোথাও হ্যাম্পার্ড হচ্ছে, মানে ভীষণ হ্যাম্পার্ড হচ্ছে। তোমার তো একটা অভিনয়ের জন্য প্রিপারেশন লাগবে, সময় লাগবে তোমার। অ্যাবসলিউটলি। আমি যে সেটে গিয়ে একটা সিন একবার রিহার্স করলাম কি দুবার রিহার্স করলাম কি 1.5 বার রিহার্স করে ডিরেক্টরকে বলতে হচ্ছে যে আমি না একটা এটা টেকনিক্যাল আমি না একটা এটা নিচ্ছি, এটা টেকও হতে পারে, এটা মনিটরও হতে পারে, মনিটেক নিচ্ছি একটা যদি হয়ে যায়। ডিরেক্টরকেও সেটা বলতে হচ্ছে, কারণ সে জানে তার হাতে সময়টা নেই। এখন এইভাবে হচ্ছে কাজ একদম। একটা মনিটেক নিচ্ছি, আরে দাঁড়াও না, একটা মনিটেক করছি আমরা, হয়ে যাবে। তো সেটা তার পক্ষেও কতটা কষ্টকর যে এইভাবে কাজটা করতে হচ্ছে। যদি উতরে যাচ্ছে, আমরা ভাবছি যে উতরে গেল, তাহলে যদি উতরে যাওয়া কাজ করি বা উতরে যাওয়া সিচুয়েশনে কাজ করতে হয়, তাহলে ভাই কম্পেয়ারই করো না অন্য কোনো কাজের সঙ্গে। লটারি হয়ে গেল, পুরো লটারি। তাহলে কম্পেয়ারই করো না, 5 দিনে 8 দিনে ছবি হয় না। কেন? একটা কমাতে আমরা আগে বলতাম বা শুনতাম ইন্ডিপেন্ডেন্ট ছবি, এখন শুনছি সব ছবি ইন্ডিপেন্ডেন্ট ছবি। রিসেন্টলি শব্দটা খুব সমস্ত ছবি নাকি ইন্ডিপেন্ডেন্ট ছবি, মানেটা কি আমি সত্যি জানি না। মানে আমি খুব কনফিউজ যে একদম এটা ভালো কথা বলেছে, মানে বড় প্রোডাকশন হাউসের ছবিও আমরা তো ইন্ডিপেন্ডেন্ট ফরম্যাটে করছি। ভাই মানেটা কি? আমরা তাহলে কি বলবো আমি জানি না, মাঝে মাঝে ভাবি, কারণ আমরা সত্যি মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে এসেছি, এখনো করছি। এবার সেখানে এই ভালো একটা প্রসঙ্গ তুললে তুমি, তোমার কিরকম লাগে মানে রিয়েল যেগুলো ইন্ডিপেন্ডেন্ট, মানে নতুনরা কাজ শুরু করে, খুব কষ্টে করে, একসাথে মিলে থেকে সেই ছবি করতে চাইবে এখনো? দেখো, সেরকম আমি ইন্ডিপেন্ডেন্ট ছবি আমার ক্যারিয়ারে বেশ কিছু করেছি। ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে একটা ছবি পয়সা পাবে না, এটা একদম প্রথমত কথা, পয়সা পাবো না সেটা জেনেই করতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে সেটার পেছনে একটা শ্রম যায়, ভাবনা যায়, সময় যায়। তারপর সেই ছবিটাকে কোথাও যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই, সেটাকে কোথাও যেতে হবে, সেটাকে কোনো ফেস্টিভ্যালে, কোনো জায়গায়, কোনো ওটিটিতে কোথাও যেতে হবে। এবং অবশ্যই অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেটাকে আমার তরফ থেকে পুশ করার। কিন্তু আমি এটাও তো ভাবতে পারি যে আমি অভিনেতা, আমি অভিনয় করলাম, হয়ে গেল, আমার তো কাজ শেষ হয়ে গেছে। তারপর যদি আমার ডিরেক্টোরিয়াল টিম বা আমার কাজের সঙ্গে যুক্ত যারা, তারা ভাবে যে আমিও তো ডিরেক্টর, প্রত্যেকটা অ্যাক্টর কেন ইকুয়ালি এসে আমার সঙ্গে বসে প্ল্যান করছে না ছবিটা কোথায় কোথায় নিয়ে পাঠানো যায়। আচ্ছা, এরকম মানসিকতারও মানুষজন আছেন। তো তাহলে সেটা মুশকিল। এবারে সেটা তো ভলান্টারি ব্যাপার, আমি কতটা যুক্ত হতে পারলাম, কতটা হলাম না, কতটা পুশ করলাম ইত্যাদি। কিন্তু সেটা তো প্রিরিকুইজিট নয়। না না না, একদম নয়। তুমি তো আমাকে একটা ছবিতে নিচ্ছ না যে সেটার শুরু থেকে শেষ হয়ে ফেস্টিভ্যাল রাউন্ড, ওটিটিতে কাকে বললে ওটিটিতে আমি পিচ করতে পারবো, তাদের নাম্বার দাও, তাহলে পিচ করা হলো, সে মেলটার উত্তর দেয়নি, উত্তর দিয়েছে, তাহলে কি কেনা যাবে অবধি করে শেষ। তাহলে ভাই পয়সা দাও, যখন ছবিটা বেচা হবে তাহলে তুমি আমাকে বলো কত পার্সেন্ট দেবে। তোমায় তো অভিনয়ের জন্য নিয়েছে, মানে তুমি পারবে বলে চরিত্রটা নিয়েছে, এই অবধি হতে পারে। এর বাইরে যদি কিছু করে, দ্যাটস এক্সট্রা। মানে হ্যাঁ, না সেটা আমি কোনো একটা ছবির প্রতি আমার কাজের প্রতি ভালোবাসা থেকে আমি করতেই পারি, কিন্তু সেটার উপর তুমি নির্ভর করে পরিচালক হয়ে থাকতে পারো না। মানে তোমার এফর্টটাও থাকতে হবে ইকুয়ালি, ইফ নট মোর। একদম দারুণ লাগলো, মানে তোমার সাথে কথা বলতে দারুণ লাগছে। আমার শেষ হচ্ছে না, একটার পর একটা মাথায় আসছে টুক 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 করে।
যদিও আমরা যাবো শেষের দিকে, ভেলকি এই যে শব্দটা আমাদের, এই ভেলকি তোমার লাইফে কি কি ঘটেছে? মানে তোমার তো প্রথম দিনের ওই কাজ পাওয়াটাও ভেলকি, নাসরিন সাহেবের সঙ্গে কাজ করাটাও ভেলকি, এরকম খারাপ ভেলকি হয়তো হয়েছে যে কোনো একটা কাজ হওয়ার কথা ছিল, হলো না, হঠাৎ করে একদম লাস্ট মোমেন্টে বললো না এটা না তুমি করছো না, এটাও ভেলকি। আমরা দুটো দিক দিয়ে বলছি, এরকম ভালো খারাপ কি কি ঘটেছে, কি মনে হয় বেস্ট, মানে বেস্টেস্ট? Bestest has to be yet to come. The bestest has to be Holy Conspiracy is one of the bestest. Okay. তারপর A Knock on the Door যেটা আসছে, যেটাতে অদ্ভুত কাস্টিং। আমি আমার হাজবেন্ড হচ্ছেন, হাজবেন্ডের চরিত্রে আদিল হোসেন, নাজিরউদ্দিন শাহ, রত্না পাঠক, ইমাদ শাহ, নন্দিতা দাস। এদের সাথে কাজ করে ফেলেছো না? তো কি নাম বলছেন একটা, এইটা একটা অদ্ভুত সারিয়াল এক্সপেরিয়েন্স আর কি। এবং এই কাজটা নিয়ে খুব আশাবাদী, এই কাজটা আসছে অবশ্যই যে নাম বলছো তুমি। এটা রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে এটার প্রিমিয়ার হয়েছে, ওয়ার্ল্ড প্রিমিয়ার। ওকে। এবং ইন্ডিয়ান প্রিমিয়ার, এশিয়ান প্রিমিয়ার, বাকি সব বাকি। আচ্ছা। তো সময় এলে জানাতে মোটামুটি পারবো। এখনো জানা নেই যে কবে দেখতে পাবো আমরা। আমি জানাতে পারি, নিশ্চয়ই জানাবো। আপনারা দেখবেন, আমরাও জানাবো, সবাই ওয়েট করবেন এর জন্য। তো আমার মনে হয় দেখো, খারাপ ভেলকি তুমি যেরকম বললে যে নিশ্চয়ই আছে আমাদের সবারই, কোনো কাজ হওয়ার কথা হয়নি, বা কোনো ধরো ভীষণ ভালো কাজ এসছে কোনো কারণে করতে পারিনি, এটা হতে পারে। কিন্তু সেইটাকে যদি মনে রাখি তাহলে আমার মনে হয় ওইটাই ওপর দিকে চলে আসবে, ভালো ভেলকিগুলো সারফেসের নিচে চলে যাবে, গ্লাসের নিচে চলে যাবে। তো আমার মনে হয় যে ওই গ্লাসটা ঝাঁকিয়ে ওইগুলোকে নিচের দিকে ফেলে, আমার মনে হয় ওই হানি লেমন টি এর লেমন ফ্লেভারের মতো আমরা ভালো ভেলকিগুলোই মনে রাখি। প্রেমের ভেলকি মানে আমরা তো ভুল, তো পুরোটাই ভেলকি, প্রেমের আমার ভেলকি কি বলছে, প্রেম পুরোটাই ভেলকি। তো প্রেম সেই ছোটবেলার ধরো প্রেম আর এই বড়বেলার প্রেম, এখন যেভাবে লাইফ দেখছো, এখন তো ম্যাচিওর্ড, ডিফারেন্স হয়েছে না অনেকটা? এখন অনেক শক্তপোক্ত হয়েছে বিষয়টা, যে তুমি এখন যদি প্রেম করো, বা জানি না আমি সেটা, অনেকটা ভেবে করবে, তাই নয় কি? সেখানে তোমার কি ম্যারেজ আলটিমেটলি ভাবছো ম্যারেজের কথা নাকি লিভিং? এটা না খুব কঠিন একটা বিষয়, এটা খুব কঠিন এখনকার যুগে খুব কঠিন বিষয় জিনিস। আর আমার মনে হয় দেখো, যেহেতু তুমি কম্পেয়ার করলে যে ছোটবেলা থেকে, আমার মনে হয় এটা মাঝে মাঝে ভাবি বা বন্ধুদের সাথে আলোচনা করি হয়তো খুব একান্ত স্পেসে, যে শুনতে খুব কাব্যিক লাগবে কিন্তু এটা ফ্যাক্ট, যে না সারল্যটা ছিল বা যে ইনোসেন্সটা ছিল প্রেমে ছোটবেলা, এবং কমপ্লিকেশন ছাড়া, মানে হয়তো ছিল তখনকার সেই বয়সের কমপ্লিকেশন ছিল, কিন্তু ওই হ্যাসেল বা নানা রকম, এই যে এখন প্রেম করা হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো আর কি। আমি রোজ একটা করে খোসা ছাড়াচ্ছি, রোজ একটা করে লেয়ার বেরোচ্ছে, এই লেয়ারটা থেকে ভাবলাম আচ্ছা বুঝে গেলাম, পরের দিন আরেকটা লেয়ার বেরোচ্ছে, রোজ যদি নতুন নতুন লেয়ার বেরোয়, লাস্টিং কিছু দেখলে নেই এই মানুষটা ফোকলা, তখন খুব মুশকিল হয়ে যাবে। মানে আর আমারই বা কতটা খোসা ছাড়ানোর ধৈর্য থাকবে? একদম একদম। তো এইটা খুব কঠিন বিষয়। আর ওই মজাটা আমার মনে হয় রাখতে পারলে ভালো, মানে সেইটা কোথাও বড় হতে হতে না সবারই আমাদের, হ্যাঁ, ওই যেটা তুমি বললে সারল্যটা হারিয়ে গেছে, মানে এর বাইরে কোনো কথা হতেই পারে না আর কি। এই যে বলছি হারিয়ে যাচ্ছে কেন, আমার মনে হয় কন্ডিশনিং, মানে ওকে, কাজের জীবনে, ব্যক্তিগত জীবনে, এবং যত সময় বাড়ে তত লোকে ভাবে যে আচ্ছা প্রথমেই কাউকে দেখে ভালো লাগলে বা প্রেম হচ্ছে ব্যাপারটা বুঝলে প্রথমেই আমি উল্টো দিকের লোকটাকে বুঝতে দেবো না, আমি ডিফেন্সিভ খেলবো, তারপর দেখবো সেই ডিফেন্সিভ খেলাটার মধ্যে যে আমি ভালোবাসা আসলে লুকিয়ে আছে সেটা বুঝতে পারছি কিনা। মানে এটা পুরো একটা কমপ্লিকেটেড ফুটবল ম্যাচও না, আমি জানি না কি ম্যাচ, এটা কমপ্লিকেটেড ম্যাচ হয়ে গেছে। মানে সেটাই তো, মানে অভিনেতা অভিনেত্রীর অভিনয় করার কথা, প্রেমে মানুষ কেন অভিনয় করে? হ্যাঁ, আমি জানি না কেন অভিনয় করে, এবং এটা মানে তারপর যখন বোঝা যায় যে আচ্ছা আসলে এটা তাহলে অভিনয় ছিল, ওইটা তাহলে আসল ছিল, মানে একটা পয়েন্টের পর তুমি তো দেখবে তুমি থিসিস লিখছো, একটা প্রেমের পর তুমি একটা পিএইচডি থিসিস লিখছো যে আসলে এটা করেছিল, আধখানা সাইকো অ্যানালিস্ট হয়ে গেছো, আধখানা সাইকোলজিস্ট হয়ে গেছো, তারপর কত কিছু হয়ে গেছো আর কি, মানে তারপরে দেবদাস হয়ে গেছে, এটাও তো হয়ে যাচ্ছে, মানে সেটা কখনোই কাম্য নয়, কোন অ্যাঙ্গেল থেকে কাম্য নয়, কিন্তু হচ্ছে আর কি মানুষ। থাক, ইন্ডাস্ট্রি প্রেম নিয়ে জিজ্ঞেস করছি না, আমার ভালো লাগে না, আমরা শেষের দিকেই যাই। ভেলকিতে এসে আড্ডা মেরে কেমন লাগলো? খুব ভালো লাগলো, মানে সত্যি বলতে কি আমার
এরম আড্ডা মারার পরিসর তো খুব বেশি হয় না, এবং বেশ কিছু জায়গায় হয়তো আড্ডা মারার জন্য মানুষজন বলেছেন যে একদিন আড্ডা মারতে চাই, বললাম হ্যাঁ, তারপর সেটা আর ডেট ফিক্স করে ফেলা হয়ে ওঠেনি। তো তোমরা বললে আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে আচ্ছা আড্ডা মারবো, এতক্ষণ কি কথা বলবো, আমি তো এই টিমের কাউকেই চিনি না। এই নতুন সেটে গেলে যেরকম হয় না যে কাউকে চিনি না, অচেনা লোক, বন্ধুত্বটা হবে না এরকম একটা ব্যাপার থাকে। তারপর দেখলাম আমার বেশ কিছু পরিচিত মানুষজন দারুণ আড্ডা মেরে গেছে, তাদের আড্ডাগুলো দেখলাম, দেখে আমি ভাবলাম যে আচ্ছা যাই না, একটা আড্ডা দিই। ডিফারেন্স কি, মানে তুমি ফোনে বলেছো, আমি নিজের মানে আমার নয়, আমাদের এই কাজের একটা তুমি সুখ্যাতি করেছো ফোনে, সেটা ইচ্ছে করে বার করছি যাতে অডিয়েন্স শুনতে পায়। কি আলাদা লাগলো বলো তো আড্ডায়, মানে আড্ডাটা আলাদা তুমি বলেছিলে, কেন আমাদের আড্ডাটা কেন তোমার ভালো লাগে? কারণ আড্ডাটা আড্ডার মতোই, আড্ডাটা স্ক্রিপ্টেড নয়। তোমার পেছনে একটা ওই চোতা নেই, তুমি ঠিক দিয়ে কি প্রশ্ন করেছি, পরের প্রশ্নটা করতে হবে। হ্যাঁ, তোমার নিশ্চয়ই মাথায় একটা ভাবা আছে, কিন্তু যেরকম আমাদের আড্ডা চলছে সেই অনুযায়ী আড্ডাটা চলছে। ইভেন অনেক সময় এরকম হয়, যেমন তোমার ক্ষেত্রেই আমি কিন্তু অনেক কিছু জানি না তোমার বিষয়ে, আমি ঠিক করে এসেছিলাম আমি জানবো, কিছুটা তো পড়েছিলাম, বাদ বাকি আমি তো জানবো, মানে মানুষটাকে চিনবো, হোক যেরকম ভাবে যাবো সেরকম ভাবে করবো। একটু আমার হয়ে আজকে আমি আর বলছি না, আমার গলাটা এত সমস্যা, ও আজকে বলবে একটু ভেলকিটা দেখতে, সাবস্ক্রাইব করতে, আর প্লিজ এই আড্ডাটা যাতে দেখে, একটু সবাইকে বলো তো প্লিজ, শুনে নিন না। ভেলকি এটা ভীষণ সুন্দর নতুন প্ল্যাটফর্ম, যেখানে দারুণ দারুণ আড্ডা হচ্ছে, এবং বাঙালিরা আমরা আড্ডা প্রিয়, আপনারাও আড্ডা দিতে ভালোবাসেন এবং অন্যরা আড্ডা দিচ্ছে দেখতে ভালোবাসেন, কারণ অন্যদের আড্ডা দিতে দেখলে মনে হয় আমরাও সেই আড্ডার অংশই আছি। তো আমাদের আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, এবার আপনারা যদি দেখেন আরও ভালো লাগবে। তো আমাদের আড্ডাটা দেখতে হলে ভেলকি দেখতে হবে, সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, প্লিজ একটু করে দিন। আমরা এই মধুটা খাই, চলো। হ্যাঁ চলো, দেখি গলাটা ঠিক হবে তাহলে। ঠিক দেখো তো খেয়ে। বাহ, সাধারণ। আমার ক্যামেরাম্যান কাটও বলছে।